নমস্কার। প্রতিদিন এসেই স্বার্থপরের মতো গল্প শুরু করি, তাই আজ একটু কথা বলতে এলাম। আপাতত যে কটা গল্প আমি শুনিয়েছি সেগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও কোনো রকম অসুবিধা থাকে আমায় নিশ্চয়ই কমেন্টে জানাবেন, কারণ গল্প লেখা, তাকে অডিও রূপ দেওয়া পুরোটাই আমিই করি। তাই যেখানেই আপনাদের মনে হবে যে আমি কোথাও ভুল করে ফেলছি সেটা আমাকে জানাতে ভুলবেন, তাহলে আমি পরবর্তীকালে সেটাকে আরও ভালোভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারব। গল্পগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে গল্পগুলো শুনুন, এবং শোনার পর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতি সপ্তাহে আমি এরকমই একটা রোমাঞ্চকর গল্প আপনাদের জন্য নিয়ে আসি। ধন্যবাদ। খালি বিছানাটা দেখে প্রথমে তিনজনের কেউই তেমন চিন্তা করেন, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যখন খালি বিছানাটা খালি পড়ে থাকলো তখন তিনজনেরই চিন্তা আরম্ভ হলো। এবার কিন্তু পুলিশকে ফোন করা উচিত। না, আর একটু ওয়েট কর, কারণ যদি ফিরে আসে তাহলে বেকারই হাঙ্গামা হবে। হ্যাঁ, রাজেশ ঠিকই বলছে, আমাদের নিজেদেরই একটু চারিদিকটা খোঁজা উচিত। আজ দার্জিলিংয়ে তাদের তৃতীয় দিন। 4 বন্ধু মিলে 5 জানুয়ারি বেরিয়েছিল বাড়ি থেকে। শিয়ালদা থেকে ট্রেন ধরে প্রথমে নিউ জলপাইগুড়ি, তারপর সেখান থেকে দার্জিলিং। এসে পৌঁছলো তখন প্রায় বিকেল হয়ে গেছিল। প্রতি বছর শীতের সময় 4 বন্ধু আসে এখানে ঘুরতে। এই সময় বরফ পড়ার কারণে ট্যুরিস্টদের বেশি আনাগোনা থাকে না, তাই নিরিবিলিতে এসে সপ্তাহখানেক মজা করে আবার বাড়ি ফিরে যায় তারা। 4 অন্তরঙ্গ বন্ধু: রাজেশ, প্রীতম, অতনু আর রিজু। বন্ধু বললে একটু কম বলা হবে, ছোট থেকেই একই অনাথ আশ্রমে বড় হয়েছে একসাথে। তারপর বয়স বাড়ার পর প্রত্যেকেই যে যার মতো পেশা বাছাই করে নিয়ে আলাদা হয়েছিল জীবনযুদ্ধে সামিল হওয়ার জন্য। গত 3 বছর আবার প্রত্যেকে একত্রিত হয়েছে, এবং প্রতি বছর নিয়মিত এই সময়টায় দার্জিলিংয়ে ঘুরতে আসে তারা। 3 বছর আগে তারা আলাদা আলাদা পেশায় নিযুক্ত ছিল। হঠাৎ রাজেশ, প্রীতম আর অতনুকে ফোন করে রিজু তার নিজের কোম্পানিতে একটা করে পজিশন দখল করতে অনুরোধ করে। রিজু নিজের চেষ্টায় একটা সফটওয়্যার কোম্পানি দাঁড় করিয়েছে, এবং তার মতামত হলো তার সবথেকে বিশ্বস্ত মানুষগুলো ছাড়া ব্যবসাটায় আরও এগোতে সে পারবে না। কোম্পানির যাবতীয় দায়িত্বের সিংহভাগটাই এখন এই 3 বন্ধুর উপরেই সে দিয়েছে। 4 জনেই এখন পর্যন্ত ব্যাচেলর, সুতরাং পারিবারিক চিন্তা তেমন কারোরই নেই। তাই বছরের মধ্যে 10টা দিন হাতে নিয়ে এই মাথা ধরা জায়গায় ছুটি কাটাতে তারা চলে আসে। দার্জিলিংয়ে তাদের বাৎসরিক যাতায়াতের জন্য একটা কটেজও বাঁধা ধরা হয়ে গেছে। এই কটেজটা থেকে টাইগার হিলের চূড়াগুলো দেখতে দুর্দান্ত লাগে। কটেজের পিছন দিকে একটা ছোট গড়ান আছে। গড়ানের নিচে ঘন জঙ্গল। ওক, পাইন, বার্চ গাছের জঙ্গলটা পেরিয়ে দূরে দেখা যাচ্ছে টাইগার হিলের চূড়া। সত্যি দুর্দান্ত সুন্দর। কিন্তু ঘটনাটা ঘটল আজ সকালে। প্রথম 2 দিন খুব সুন্দরভাবেই কাটলো 4 বন্ধুর, কিন্তু আজ সকাল থেকেই রিজুর পাত্তা নেই। 4 বন্ধুর কেউই এই 2 দিন বাইরে কোথাও ঘুরতে যায়নি, আর গেলেও সবাই একসাথেই যেত। কিন্তু আজ তৃতীয় দিন। সকালে উঠেই দেখা যাচ্ছে রিজুর বিছানা খালি। প্রতিবারের মতো এবারেও তারা 2টি রুম নিয়েছিল। একটিতে আছে অতনু আর রাজেশ, এবং অপরটিতে ছিল প্রীতম আর রিজু। কিন্তু সকালে উঠে প্রীতম আবিষ্কার করে যে রিজুর বিছানা খালি। ভেবেছিল হয়তো বাইরে সূর্যোদয় দেখতে গেছে, কিন্তু
ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে যাচ্ছে, তাও তাদের বন্ধুর কোনো চিহ্ন নেই। কটেজের আশেপাশে সম্পূর্ণ এলাকাটাই ভালো করে চষে ফেলেছে তারা, কিন্তু বন্ধুর কোনো রকম হদিশ তাদের কাছে নেই। ঘটনাটার প্রকটতার কথা ভেবে অতনু প্রথম থেকেই বলছিল পুলিশে ফোন দেওয়ার কথা, কিন্তু প্রীতম বা রাজেশ কেউই রাজি ছিল না। এখনও অবধি পুলিশকে ফোন করেনি তারা। কটেজের কেয়ারটেকারও কোনো উত্তর দিতে পারল না। সে আজ একটু দেরি করে উঠেছে, প্রায় 7টা বেজেছে উঠতে। তাই তার আগেই যদি কোথাও বেরিয়ে থাকে রিজু, সে ব্যাপারে তার জানার কথা নয়। ঘরে রিজুর ব্যাগপত্র এবং জামা কাপড়ও সবই আছে, সুতরাং জামা কাপড়ের মালিকটি নেই। অতনু আর পারছে না, ঘরের মধ্যে পায়চারি করছিল এতক্ষণ। হঠাৎ থেমে উঠেই বলল, আমি পুলিশকে ফোন করছি। না না, আর একটা লাস্ট চেষ্টা করি, তারপর ফোন করিস। অতনুকে আশ্বস্ত করল প্রীতম। আমার কথা শোন, আর দেরি করাটা উচিত হবে না। প্রীতম যেন নাছোড় বান্ধা। প্লিজ, এটাই লাস্ট ট্রাই, তারপর পুলিশ মিলিটারি যা খুশি ডাকিস। বন্ধুর খোঁজ করতে করতে 3 বন্ধু এসে দাঁড়ালো কটেজের পিছন দিকের গড়ানের সামনে। গড়ানের নিচের দিকে জঙ্গলটার দিকে তাকিয়ে প্রত্যেকেই একটু চোখ ঘোরালো এদিক ওদিক, কিন্তু ঘন সবুজ গাছপালাগুলোর মাঝে মানুষ কেন? বোধহয় রোদের আলোও ঢুকবে না। তাই রিজু যদি কোনো কারণে জঙ্গলে ঢুকেও থাকে, তবে অত বিশাল অরণ্যে তাকে খুঁজে বার করা প্রায় অসম্ভব। হঠাৎ পায়ের ফুট 5 দূরে একটা বস্তু পড়ে থাকতে দেখে 3 জনেরই মনের মধ্যে প্রবল আশঙ্কা বাসা বাঁধতে আরম্ভ করল। এগিয়ে গিয়ে নিশ্চিত করেই বোঝা গেল বস্তুটি তাদের বন্ধুরই। বস্তুটি তার বন্ধুর চশমা। একটা কাঁচ ভেঙে গেছে সেটা। মাটি থেকে বস্তুটা তুলে পরীক্ষা করতে লাগলো প্রীতম। কাল রাতে কি রিজু চশমা পড়েছিল? ঠিক মনে করতে পারল না সে। কাল রাতের ঘটনাগুলো একটু আবছা হয়ে গেছে। রাজেশ চশমাটা প্রীতমের হাত থেকে নিয়ে ভালো করে লক্ষ্য করতে লাগলো। আচ্ছা, চশমাটা এখানে পড়ে তবে কি রিজু কোনো কারণে? আমার তো মনে হচ্ছে কাল রাতে ড্রিঙ্ক করার পর কোনো কারণে রিজু নিচে পড়ে গেছে। অতনু প্রায় লাফিয়ে উঠল। পড়ে গেছে? এখনো সময় আছে। চুপ কর, তুই কি বলবি আমি জানি। অতনুর কথাটা সম্পূর্ণ করতে দিল না প্রীতম। দাঁড়া, আমার কিছু জিনিস নেওয়ার আছে। কথাটা বলেই দৌড়ে কটেজের ভিতরে ঢুকে গেল প্রীতম। মিনিট 2 মধ্যেই ফিরে এলো আবার। চল। কোথায়? অতনু পরবর্তী ঘটনার জন্য বোধহয় প্রস্তুত ছিল না, কিন্তু এখন আর কোনো উপায় নেই। আমরা জঙ্গলের কাছাকাছি জায়গাটা একটু ঘুরে দেখি, যদি রিজুকে পাওয়া যায়। অতনু প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু বাকি 2 জন যখন একই সুরে গান গাইতে আরম্ভ করলো, তখন অতনুর করার মতো আর কিছুই নেই। আর তাছাড়া এই মুহূর্তে বন্ধুকে খুঁজে বার করাই একমাত্র উদ্দেশ্য তাদের। সুতরাং একটু খুঁজে দেখলে ক্ষতি নেই। গড়ানের দিকটা ধরে ধীরে ধীরে ঢালু জমি দিয়ে নামতে আরম্ভ করলো 3 জন। পাথুরে জমিতে পাথরের ধাপে ধাপে সাবধানে পা রেখে ছোট ছোট পদক্ষেপে নিচের দিকে নামতে লাগলো তারা। দেখে খুব সহজ মনে হলেও নিচে নামতে তাদের ভালোই বেগ পেতে হলো। ওঠার সময়ও ভালোই কষ্ট করতে হবে তাদের। প্রথমে গাছের ঘনত্বটা কম হলেও সামনের দিকে জমি অপেক্ষাকৃত সমতল। সমতল জমিতে
ওক পাইনের ঘনত্ব বাড়তে আরম্ভ করলো। রিজুর দেহটা যদি গড়িয়ে নিচের দিকে এসেও থাকে, তবে এত দূরে তো আসা সম্ভব নয়। অতনু একটু চঞ্চল হয়ে উঠল। পকেট থেকে ধীরে ধীরে ফোনটা বার করলো সে। না, এখন আর চাইলেও পুলিশকে ফোন করতে পারবে না সে। এই জায়গাটায় ফোনের কোনো নেটওয়ার্ক নেই। জঙ্গলের এই দিকে পাহাড়ি চিতার উৎপাত যথেষ্ট। এমনকি আগের বছর কটেজের বারান্দায় দাঁড়িয়ে তার একটা চিতা দেখতেও পেয়েছিল। হয়তো অচেতন হয়ে যাওয়ার পর কোনো চিতাবাঘ। না না, এসব কি আবোল তাবোল চিন্তা করছে অতনু। মন থেকে এলোপাথারি চিন্তাগুলোকে ঝেড়ে আবার চোখ ঘোরাতে আরম্ভ করলো সে। কাল রাতে সবাই মিলে অতটা ড্রিঙ্ক করা উচিত হয়নি। রিজু অন্যদের তুলনায় একটু বেশি নেশা করে ফেলেছিল কাল হয়তো নেশার ঘোরে কোনো কারণে গড়ানের দিকে এসেছিল, আর টাল সামলাতে না পেরেই হয়তো গড়ান দিয়ে নিচে পড়ে গেছে। কিন্তু যদি রাতে বেরিয়েও থাকে, তাহলে প্রীতম কিছুই বুঝতে পারল না? বোঝার কথা নয়, সে নিজেও কাল রাতে ভালোই নেশাগ্রস্ত ছিল। সুতরাং রাতে সবাই বেহুশের মতো ঘুমাচ্ছিল। প্রীতম হঠাৎ থেমে গেল। সকালের রোদের আলো ঘন জঙ্গলের বৃক্ষরাজি পার করে কোনো মতে চোখের গোচরে আসছে। আরও ঘন জঙ্গলে ঢুকলে পথ হারিয়ে ফেলবে সবাই। এভাবে বেকার দৌড়াদৌড়ি করে লাভ নেই। তিনজন তিন দিকে গেলে বেশি জায়গা কভার করা যাবে। অতনু কথাটা শুনে বিন্দুমাত্র খুশি হলো না। প্রথমত জঙ্গল, দ্বিতীয়ত কোনো রকম আত্মরক্ষার বস্তু নেই, তৃতীয়ত রাস্তা ভুলে গেলে এখান থেকে বেরোনো অসম্ভব। কিন্তু সত্যি বলতে গেলে এই মুহূর্তে গ্রুপের বাকি দুজন তার মতামতের গুরুত্ব দেবে না, বলাই বাহুল্য। তাও অতনু নিজের বক্তব্যটা শেষবারের মতো বলেই ফেলল। একা একা খুঁজতে গেলে রাস্তা হারানোর সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আমি আর প্রীতমের সাথে থাকছি, তুই একা যা। ছোট থেকেই ভীতু অপবাদ অতনুকে দেওয়াই হতো। বাকি তিনজনের তুলনায় অতনু ছোট থেকেই একটু বেশি ভয় পায়। কিন্তু আজ এই অবস্থায় দাঁড়িয়েও অতনুর চিন্তার থেকে বেশি ভয় হচ্ছে। রাজেশ অতনুর কথায় বেশ বিরক্তি বোধ করল, কিন্তু অতনুর ভীতিপূর্ণ মানসিকতার কথা সে খুব ভালোই জানে। এই অতি ভীতু মানুষটার সাথে তার পরিচয় অনেক আগে থেকেই, তাই ভয় পেয়ে রাস্তা হারিয়ে ফেলার সম্ভাবনা অতনুর সব থেকে বেশি ভেবে রাজেশ বলল, ঠিক আছে, তুই আর প্রীতম যা, তোর ওই এরিয়াটা দেখ, বেশি গভীরে যাবি না। ঠিক আধ ঘন্টা পর আবার এখানেই এসে মিট করবি। কথা মতোই কাজ হলো। রাজেশ একা একা বাঁদিকের অংশটা পরিদর্শন করতে চলে গেল, আর অতনু প্রীতম অন্যদিকের অংশটায় পা বাড়ালো। এখন প্রশ্নটা হচ্ছে, রাতে ঠিক কী কারণে রিজু বাইরে বেরোলো? অত নেশায় কি বাইরে বেরোনো আদৌ সম্ভব? হিসাব কষতে লাগলো অতনু, কিন্তু মিলছে না, আর মিলিয়ে লাভও নেই। রিজুকে পাওয়া গেলেই সব পরিষ্কার হয়ে যাবে। অতনুর দৃঢ় বিশ্বাস রিজু অক্ষত আছে। হঠাৎ গাছের ডালে একটা কর্কট শব্দ হলো। সচকিতে উপরের দিকে তাকালো দুজনে। একটা রবিন জাতীয় পাখি তীক্ষ্ণ শব্দ করতে করতে উড়ে গেল। বনের নিস্তব্ধতা বেশ একটা গা ছমছমে পরিবেশ তৈরি করছে। মিনিট 20 এদিক ওদিক লক্ষ্যহীনভাবে ঘোরাঘুরি করেও কিছুই ফল পাওয়া গেল না। অতনুর সহ্যের বাঁধ এবার ভাঙার মুখে। আর থাকতে না পেরে সে বলল, এরমভাবে ঘোরা পয়েন্টলেস। এত বড় বনে ওকে খোঁজা আমাদের সাধ্য নয়। আর ও আদেও এখানে আছে কি না আমরা জানিই না। প্রীতম বোধহয় এবার ধীরে ধীরে ঝোঁকের বশ থেকে বেরিয়ে আসছে। নিজের ভুল ডিসিশনের মাসুল বন্ধুকে না দিতে হয়। তাড়াতাড়ি পিছনের দিকে পা বাড়ালো দুজনে। পূর্ববর্তী স্থানের কাছাকাছি আসতেই দূরে দেখতে পেল রাজেশকে।
কাছে আসতে জিজ্ঞাসা করলো, কি রে পেলি? না। শব্দটা করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো রাজেশ। অসহায়ভাবে দাঁড়িয়ে থাকলো সে। অতনু গর্জে উঠল দুজনের উপর। এত দেরি করে ফেললি তোরা, আর দেরি করিস না প্লিজ, পুলিশকে ডাক, আমি হাত জোড় করছি। প্রীতম আর রাজেশ মুখ চাওয়াচাওয়ি করলো একে অপরে। চোখে চোখে কিছু যেন একটা বোঝালো একে অপরকে। তারপর রাজেশ ধীরে ধীরে মাথাটা অতনুর দিকে ফিরিয়ে বলল, পুলিশ ডাকা যাবে না, আমাদেরকেই কিছু করতে হবে। অতনু যেন আকাশ থেকে পড়ল। হচ্ছেটা কি? একটা মানুষের জীবন মৃত্যু নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার মানেটা কি? তবে কি কিছু গোপন করতে চাইছে তার থেকে, নাকি ভয় পাচ্ছে? কিন্তু এত প্রিয় বন্ধুর জন্য এত সামান্য কাজটা করতে এত ভয় কেন পাচ্ছে এরা? অতনু আর পারল না। কি চাইছিস বলতো তোরা? আমরা অন্ধের মতো এদিক ওদিক দৌড়াই আর মানুষটা সম্পূর্ণ নিখোঁজ হয়ে যাক? এবার মুখ খুলল প্রীতম। কাল রাতে একটা বাজে ঘটনা ঘটেছে। এখন যদি পুলিশ ডাকা হয় তাহলে পুলিশ আমাদেরকেই প্রাইম সাসপেক্ট মনে করবে, ভাববে হয়তো আমরাই কোনো অনিষ্ট করেছি রিজুর। কথাটা শুনে রিজুর জন্য চিন্তার পরিমাণটা দ্বিগুণ হয়ে গেল অতনু। বাজে ঘটনা মানেটা কি? কাল রাতের কথা অতটা মনে করতে পারছে না অতনু শুধু এটুকুই মনে পড়ছে যে কাল রাতে সে যখন সাধারণ নেশা করার সীমাটা ছাড়িয়ে যাচ্ছিল, তখন নিজেই তিনজনের মধ্যে উঠে ঘুমোতে চলে যায়। তবে কি তারপর কিছু ঘটেছিল নাকি ওদের মধ্যে? বড্ড বোকামি করে ফেলল সে। কেয়ারটেকার তার মানে সবই জানে। তার সাথে ভালো করে কথা বলা উচিত ছিল তার, আলাদা করে। তবে কি সত্যিই প্রীতম আর রাজেশ মিলে কিছু ক্ষতি করেছে রিজুর? নিজেকে শক্ত করতে হবে, জানতে হবে ঘটনাটা। তাই মারাত্মক ভয় আর চিন্তা কাজ করা সত্ত্বেও অতনু বলল, কি ঘটনা ঘটেছে? আবার একে অপরের চোখ চাওয়াচাওয়ি করলো দুজনে। সে একইভাবে চোখের ইশারায় কথা বলল তারা। তারপর রাজেশের মুখ থেকেই বেরোলো কথাগুলো। কাল রাতে আমাদের প্রত্যেকেরই একটু বেশি ড্রিঙ্ক করা হয়ে গেছিল। রিজু নেশার ঘরে আমাদেরকে অ্যাকিউজ করে যে আমরা নাকি লাস্ট ইয়ারের অ্যাকাউন্টসের গড়মিলের জন্য দায়ী। কথা কাটাকাটি ধাক্কাধাক্কিতে পরিণত হয়। অতনু টাল সামলাতে না পেরে পাশের গাছে হেলান দিয়ে দাঁড়ায়। তবে কি কাল রাতেই এরা দুজন নেশার ঘরে ঝামেলা করতে করতে রিজুকে নিচে ফেলে দেয়? কি সাংঘাতিক! এই কাদেরকে দেখছে সে? ছোট থেকে এদের সাথেই বড় হয়েছে, এই সাধারণ জ্ঞান বুদ্ধিহীন মানুষগুলোর সাথে। প্রীতম প্রতিবাদে সুরে বলে উঠল, পুরোটা শোন। রিজু নেশার বসে আমাকে চড় মারে, আমিও তাকে পাল্টা একটা ধাক্কা দিই। রিজু পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর আমি ওকে ধরে নিজের ঘরে গিয়ে শুইয়ে দিই এবং যে যার ঘরে ঢুকে পড়ি। কিন্তু সকালে উঠে এমন একটা ঘটনা ঘটেছে দেখে আমরা দুজনেই ভয় পেয়ে গিয়েছিলাম। আর কাল রাতে কেয়ারটেকার ছেলেটিও সব দেখেছি। পুলিশ এসে ওকে জিজ্ঞাসাবাদ করলে আমরা বাজে ভয় ফেঁসে যাব। বিশ্বাস কর, আমরা ওর কোনো ক্ষতি করিনি। অতনু অনেক চেষ্টা করলো, কিন্তু একবার যখন মনের মধ্যে অবিশ্বাসের আগুন লেগে গেছে, সেটা সামান্য কথার জলে নিভবে না। অতনু পাল্টা প্রশ্ন করল, কি নিয়ে ঝামেলাটা হলো বললি? কিছুক্ষণ চুপ করে থাকার পর রাজেশ বলল, লাস্ট ইয়ারে যে 25 লক্ষ টাকার গড়মিল এসেছিল, ওটার জন্য রিজু আমাদেরকেই সন্দেহ করছিল। সেই নিয়েই কথা কাটাকাটি লাগে। অতনুর পরবর্তী কথাটা এরকম হবে বলে বোধহয় প্রীতম বা রাজেশ কেউই ভাবতে পারেনি। তা ভুল কি বলছিল? ঠিকই তো বলছিল। কথাটা শুনে প্রীতমের চোয়ালটা শক্ত হয়ে এল। রাজেশ অতনুর দিকে তাকিয়ে বলল, কি যা তা বলছিস? অতনুর অকাট্য যুক্তির কাছে এরা দুজনেই ধরাশায়ী। গত বছরের অ্যাকাউন্টসের রিপোর্টগুলো আমি অ্যানালাইজ করেছি। তোরা প্রতি মাসে কাঁড়ি কাঁড়ি টাকা কোম্পানির ফান্ড থেকে নিয়েছিস, যার কোনো হিসাব নেই। 1 টাকা 2 টাকা নয়, 25 লাখ টাকা। রিজু আমাদেরকে সাথে নিয়েছিল এবং সাথে এগোবে বলে।
আর আমরাই যদি তার সাহায্যে এমন প্রতিদান দিই, তাহলে কি আর কখনো বিশ্বাস করতে পারবে আর কাউকে? কথা শুনে স্তব্ধ হয়ে গেল দুজনে। বনের মধ্যে শুধু পাখিদের ডাক আর হালকা বায়ুপ্রবাহ ছাড়া কোনো শব্দই হচ্ছে না। তাও যেন অতনুর কথাগুলো প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো প্রীতম আর রাজেশের কানে। রাজেশ গম্ভীর গলায় বলল, ও তাহলে তুই সবই জানিস? হ্যাঁ, জানি। প্রীতমের ডান হাতটা ধীরে ধীরে কোমরের পিছনের দিকে চলে গেল। হাতটা যখন সামনে এলো, ভয়ে গলা শুকিয়ে গেল অতনুর। আসন্ন পরিস্থিতির কথা ভেবে ভয়ে পিছিয়ে গেল দুপা। প্রীতম ডান হাতে ধরে আছে একটা 357 ম্যাগনাম রিভলভার। এতক্ষণ কোমরে গোঁজা ছিল এটা। কি সাংঘাতিক! তবে কি রিজুর পর এবার তার পালা? বন্দুকটা অতনুকে দেখিয়ে এসে বলল, এই দেখ, এটা দেখেছিস? এটা আমি বাইরে কোথাও গেলে সাথে রাখি। আজকাল রাস্তায় চুরি ডাকাতি অনেক বেড়ে গেছে, তাই নিজের প্রোটেকশনের জন্য রাখি। তুই যখন সবই জানিস, তাহলে এটাও বুঝতে পারছিস যে পুলিশ এলে সব কটা সূত্র ধরেই হাঁটতে আরম্ভ করবে, আর আমরা প্রত্যেকে ফেঁসে যাব। তাই যদি জঙ্গলের ভিতরের বন্য পশুর খাদ্য না হতে চাস, তবে মুখ বন্ধ রাখ, নয়তো এটা ব্যবহার করতে আমি আর একবারও ভাবব না। কথাটা যে হিংস্রতার সাথে প্রীতম বলল, তাতে যে সে এতটুকুও মিথ্যে বলছে না, সেটা অতনু ভালোই বুঝতে পারল। এত ঠান্ডার মধ্যেও তার কপালের ঘামের বিন্দুগুলো তার গাল বেয়ে নেমে আসছে নিচের দিকে। হঠাৎ বনের ভিতর দিকের শুকনো পাতাগুলো খসখস শব্দ হলো। তিনজনেই সন্ত্রস্তভাবে মাথা ঘুরিয়ে তাকালো। প্রীতম হাতে রিভলভারটা তাক করলো সেই দিকে। কোনো বন্য প্রাণী আসছে কি? অতনু একটা ছোট সুযোগ পেয়ে গেল। দুজনেই এখন অন্যমনস্ক। বাঁচার একটা শেষ চেষ্টা করার জন্য পিছন ফিরে দৌড়তে আরম্ভ করলো অতনু। সঙ্গে সঙ্গে প্রচণ্ড ক্ষিপ্রতায় প্রীতম তার হাতের বন্দুকটি অতনুর দিকে তাক করে চালিয়ে দিল। একটা আর্তনাদ করে সে লুটিয়ে পড়ল মাটিতে। রাজেশ খামচে ধরল প্রীতমের কলার। কি করলি তুই? গুলি কেন চালালি? কলারটা ছেড়ে দৌড়ে গেল অতনুর দিকে। না, প্রাণে মারেনি তাকে, পায়ে গুলি লেগেছে তার। প্রীতমও তার কাজে ভয় পেয়ে গিয়েছিল একটু। এগিয়ে গিয়ে দেখল রক্তে ভেসে যাচ্ছে মাটি। ক্রুদ্ধ সিংহের মতো গর্জন করে উঠল সে। পালাতে গেলি কেন? হঠাৎই খসখস শব্দটা এসে থামল প্রীতমের পিছনে। একটা হালকা খট করে শব্দ হলো পিছন থেকে। খুব চেনা গলায় কেউ বলল, বন্দুকটা ফের, নয়তো আমারটা চালাতে বাধ্য হব। খুব সাবধানে হাতের বন্দুকটা নিচে নামিয়ে রাখলো প্রীতম। মানুষটা এবার বলল, আমার দিকে ঠেলে দে। রাজেশকে যেন মন্ত্র বলে কেউ থামিয়ে দিয়েছে তার স্থানে। পিছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে স্তম্ভিত হয়ে নড়তেই ভুলে গেছে বোধহয়। রিজু পিছনে এসে দাঁড়িয়েছে, তার হাতেও একটা রিভলভার, যেটা সোজা প্রীতমের মাথার দিকে তাক করা। এতক্ষণ কি তবে জঙ্গলে লুকিয়েছিল সে? লুকিয়ে শুনছিল তাদের কথা? প্রীতমের বন্দুকটা হাতে তুলে নিয়ে নিচেরটা কোমরে গুঁজে রাখল রিজু। বন্দুকটা নিরীক্ষণ করে বলল, বাহ, দারুণ বন্দুক। প্রীতম, রাজেশ, অতনু প্রত্যেকেই ভ্যাবাচাকা খেয়ে গেছে যেন। শত শত প্রশ্ন এখন তাদের ঠোঁটের গোড়ায় এসে ধাক্কা দিচ্ছে। এত হয়রানির পুরোটাই তাহলে নাটক, আগে থেকে প্রি প্ল্যান্ড? রিজু বোধহয় বুঝতেই পারছে প্রত্যেকের অবস্থা, তাই আর দেরি না করে বলতে আরম্ভ করল, কাল আমি মোটেও নেশাগ্রস্ত হয়ে পড়িনি রে, ভান করছিলাম। যখন দেখলাম টাকার গড়মিলের ব্যাপারটা শোনার সঙ্গে সঙ্গে তোরা রেগে গেলি, বুঝলাম যে তোরা নিশ্চিতভাবে জড়িত।
তাই সকালে উঠে একটা ছোট্ট বস্তু রেখে গেলাম টোপ হিসাবে, আমার ভাঙা চশমা। আমি জানতাম আমায় খুঁজতে তোরা নিচে নিশ্চয়ই নাম। কাজটা ভালো করলি না, নিজের ভাইয়ের মতো ভেবেছিলাম, আর এইভাবে বিশ্বাসঘাতকতা করলি। রাজেশ মরিয়া হয়ে উঠল নিজেকে বাঁচাতে। ভাই ভাই পুরোটা পুরোটা ওর মতলব ছিল। আমি লোভের বশে পথ হারিয়ে ফেলেছিলাম ভাই, আমায় ক্ষমা কর। কিন্তু আর বোধহয় কোনো উত্তর দেওয়ার ইচ্ছে রিজুর নেই, তাই হাতের বন্দুকটা রাজেশের দিকে তাক করতেই গর্জে উঠল সেটা। মাথার ঘিলু আর রক্ত ছিটকে ছিটকে পড়ল চারিদিকে। দেহটা সজোরে মাটিতে এসে পড়ল। প্রথম পিছিয়ে আসতে গিয়ে পড়ে গেল মাটিতে। কাতরভাবে মিনতি করতে লাগলো রিজুর দিকে তাকিয়ে, কিন্তু সে যে নিষ্ঠুরতার চরম শিখরে পৌঁছে গেছে তা বন্দুকের দ্বিতীয় গর্জনটাই বুঝিয়ে দিল। প্রথমে দেহটাও লুটিয়ে পড়ল মাটিতে। অতনু তার রক্তাক্ত পাটা ধরে কোনো ক্রমে উঠে দাঁড়িয়েছে। রিজুর দিকে ফিরে এসে বলল, তুই আমায় বাঁচালি, তুই না এলে ওরা আমায় আজ শেষ করে দিত। কথাটা বলে রিজুর বন্দুকটার দিকে তাকালো সে। বন্দুকের নলটা এখন তার দিকে তাক করা। এবার কি তবে তার পালা? বন্দুকের নলটা নিচে নামছে না দেখেও সে বলল, আমি কাউকে বলবো না, আমায় মারিস না, দয়া কর। গত বছর তো 25 লক্ষ টাকার গড়মিল ছিল না অতন। তোর হিসাবগুলো যখন আমি রিয়ালাইজ করলাম, দেখলাম যে 45 লক্ষ টাকার গড়মিল। আর প্রীতম আর রাজেশ যদি শুধু 25 লক্ষ টাকাই চুরি করে থাকে, তাহলে বাকি টাকাটা কি আত্মসাৎ করলো? আসন্ন নিয়তিকে চোখের সামনে দেখে আর বুঝতে বাকি রইল না যে মৃত্যু ঘনিয়ে এসেছে তার। বন্দুকের পিনটা খট করে পিছিয়ে গেল। তারপর শেষবারের মতো গর্জে উঠল সেটা। গুলিটা অতনুর কপালের মাঝামাঝি একটা গর্ত করে মস্তিষ্কে ঢুকে গেল। লুটিয়ে পড়ল সেই দেহটাও। হাতের বন্দুকের হাতলটা ভালো করে মুছতে লাগলো রিজু। তারপর বন্দুকটা গুঁজে দিল প্রীতমের মৃতদেহের ডান হাতে। তারপর গড়ানের পাথরগুলোতে ধীরে ধীরে পা ফেলে উঠে এলো কটেজের দিকে। ওনারা কি সকাল থেকেই নিখোঁজ ছিলেন? হ্যাঁ। তাহলে এত দেরি করে ফোন করলেন কেন? হাত দুটো দিয়ে মাথাটাকে ধরে নিচের দিকে তাকিয়েছিল রিজু। আস্তে আস্তে মাথাটা তুলে বলল, কাল আমরা একটু ড্রিঙ্ক করেছিলাম। আজ সকালে যখন উঠলাম তখন প্রায় 10:30 বাজে। কেয়ারটেকারকে জিজ্ঞাসা করতেও বলল ওদের বোনের দিকে যেতে দেখেছে। ভাবলাম একবার গিয়ে খোঁজ করি, তাই ছেলেটিকে সঙ্গে নিয়ে গেলাম। গিয়ে ওরম ভয়াবহ দৃশ্য দেখেই আপনাদের ফোন করলাম। অফিসারটি সিগারেটটা মুখ থেকে সরিয়ে বললেন, স্পষ্ট বোঝা যাচ্ছে সুইসাইড কেস, কিন্তু প্রশ্নটা হলো কেন করেছে? আপনি কিছু জানেন এই ব্যাপারে? আসলে আমার কোম্পানিতে ওরাই সব দেখাশোনা করত। আপনি ওদের অ্যাকাউন্টস রেকর্ডগুলো চেক করতে পারেন যদি আপনার সুবিধা হয়। কেসটা 3 সপ্তাহ ওপেন ছিল। তারপর পুলিশ খুঁজে বার করে যে বিশিষ্ট ব্যবসায়ী শ্রী রিজু নস্করের 3 বন্ধুই তাকে ফাঁকি দিয়ে প্রায় 45 লক্ষ টাকার জালিয়াতি করেছে। তাই হয়তো ধরা পড়ে যাওয়ার ভয়েই এই আত্মহত্যা।
আপাতত পুলিশের অনুমান এটাই। আর কেসের সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী কটেজের কেয়ারটেকার বলে যে সে সকালে বাজার করতে গিয়েছিল, তাই গুলির আওয়াজ যদি হয়েও থাকে সেটা শোনা তার পক্ষে সম্ভব ছিল না। গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে আবার ফিরে আসবে একটু ভয়, একটু রহস্য নিয়ে। ততক্ষণের জন্য চলি তাহলে।